আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 2 নিয়ে। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে গতি। এখন এই অধ্যায়ের আমরা আরো কিছু টপিক নিয়ে কথা বলবো। দেখো সেই টপিকগুলো লিখে রেখেছি এখানে। আমরা দূরত্ব সরণ নিয়ে কথা বলবো, দ্রুতীয় বেগ নিয়ে কথা বলবো, ত্বরণ এবং মন্দন নিয়ে কথা বলবো। এর আগের ভিডিওতে আমরা এই অধ্যায়ের আরো কিছু টপিক নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে আমরা এই টপিকগুলো নিয়ে কথা বলবো। তো চলো আমরা শুরু করি। দেখো প্রথমে আছে আমাদের দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ। দূরত্ব কি আর সরণ কি? দূরত্ব হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন, দূরত্ব। আর সরণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন। তাহলে কি বললাম? দূরত্ব হচ্ছে অবস্থান পরিবর্তন কোনো কিছুর, আর সরণটা কি একটা নির্দিষ্ট দিকে দিকে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন। এর ক্ষেত্রে কোনো দিক বিবেচনা নাই, এর ক্ষেত্রে একটা দিক বিবেচনা আছে। ঠিক আছে? এখন দেখো, মনে করো এখানে একটা কোনো কিছু এখান থেকে যাত্রা শুরু করে, মনে করো পথ আছে, এইটা পথ এরকম আছে, পথটা সোজা নয়, পথটা এরকম এরকম এইভাবে আছে। এখন এই যে অবস্থান পরিবর্তন করছে, অবস্থান পরিবর্তন করছে, এর কোনো দিক আছে বলো? একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। দেখো এখান থেকে এতটুকু উপর দিয়ে গেছে, আবার এখান থেকে এতটুকু এদিকে গেছে, আবার এদিকে নিচের দিকে যাচ্ছে, আবার এদিকে উপর দিকে যাচ্ছে, আবার এদিকে। একটা নির্দিষ্ট দিক নেই কিন্তু। নির্দিষ্ট দিক কি আছে বলো? একবার উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, সোজা যাচ্ছে, নির্দিষ্ট দিক তো নেই। বাট আমি যদি এক কাজ করি, মনে করো এখান থেকে এই সরল রৈখিক যে দূরত্ব, এই যে এর দেখো তো একটা নির্দিষ্ট দিক কিনা, একই দিক কিনা, একটাই দিক কিনা। এই বিন্দু আর এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু সব করা দিক কি একই দিকে কিনা একটু বলো আমার। এদের মতো একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে হয়ে যাচ্ছে, নাকি একটা নির্দিষ্ট রেখা বরাবর যাচ্ছে? একটা নির্দিষ্ট রেখা বরাবর যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের সরণ একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে। আর উপরে যেটা দেখছো সেটা হচ্ছে দূরত্ব। সেটা কি? সেটা হচ্ছে দূরত্ব, কারণ তার কোনো দিক নেই, একটা নির্দিষ্ট দিক নেই, সেজন্য সেটা হবে সরণ, দূরত্ব। আর এর একটা নির্দিষ্ট দিক আছে বিধায় এ হবে একটা সরণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমার। এখন ধরো আমি এখান থেকে, মনে করো এটা হচ্ছে পূর্ব দিক আর এটা হচ্ছে উত্তর দিক, তুমি ধরে নাও এটা। ওকে। এখন বলা হলো কোন একটা ব্যক্তি, কোন একজন ব্যক্তি পূর্ব দিকে 10 কিলোমিটার গেল। তাহলে এদিকে পূর্ব দিকে কয় কিলোমিটার গেছে? 10 কিলোমিটার। ওখান থেকে উত্তর দিকে আরো 5 কিলোমিটার গেল, আরো 5 কিলোমিটার গেল। তাহলে এখন বলা হচ্ছে সরণ কত ও দূরত্ব কত। কি বলা হচ্ছে? সরণ সমান কত আর দূরত্ব সমান কত, বলো। দূরত্ব হচ্ছে যতটুকু হাঁটবে, যতটুকু হাঁটবে সে হাঁটেছে কতটুকু? 10 আর 5 কত? 15। তাহলে দূরত্ব হবে 10 প্লাস 5 সমান 15 কিলোমিটার। আর সরণটা কি হবে? সরণটা হবে যেখান থেকে যাত্রা শুরু করেছে এবং যেখানে পৌঁছাইছে, ওর যে সরল রৈখিক দূরত্ব, এর কিন্তু একটাই দিক। দেখো ওর যে সরল রৈখিক দূরত্ব, যেখান থেকে যাত্রা শুরু করেছে এবং যেখানে শেষ করেছে, ওর সরল রৈখিক দূরত্ব হবে সরণ। তাহলে এই যে এই পথটাই হবে সরণ। তো মনে করো এই পথটা আমি দিয়ে দিলাম হচ্ছে 12 কিলোমিটার, এটা দিয়ে দিলাম। তাহলে এই যে এই পথটা, এই পথটা কত? এই পথটাই হবে আমাদের সরণ, অর্থাৎ সরণ হবে 12 কিলোমিটার।
আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সরল রৈখিক দূরত্ব হবে সরণ। ওকে, তারপরে মনে করো একটা বৃত্তাকার পথ, বলা হলো অর্ধ পর্যায়কালে এই বৃত্তাকার পথে অর্ধ পর্যায়কালে সরণ আর দূরত্ব কত হবে। এই বৃত্তের ব্যাসার্ধ তোমার প্রশ্নে দিয়ে দিয়েছে হচ্ছে 4 কিলোমিটার। কত কিলোমিটার? 4 কিলোমিটার মনে করো এই বৃত্তের ব্যাসার্ধটা আছে। এখন তোমার প্রশ্ন করছে অর্ধ পর্যায়কালে, অর্ধ পর্যায়কালে দূরত্ব সমান কত হবে আর সরণ সমান কত হবে। অর্ধ পর্যায়কালে দূরত্ব কত হবে, সরণ কত হবে। অর্ধ পর্যায়কাল আর পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে এখান থেকে যাত্রা শুরু করে, এই জায়গা থেকে যাত্রা শুরু করে সমস্ত বৃত্তাকার পথ ঘুরে আবার এই জায়গায় ফেরত আসতে যে সময়টা লাগে। তাহলে অর্ধ পর্যায়কাল কি? অর্ধেক বৃত্ত অতিক্রম করতে যে সময় লাগবে সেটা হলো অর্ধ পর্যায়কাল। তাহলে অর্ধ পর্যায়কালে আমি যদি দূরত্বটা হিসাব করি, তাহলে দূরত্বটা সে কোন পথে যাচ্ছে? এই পথে যাচ্ছে। তাহলে এই যে পথটা, এই পথের দৈর্ঘ্যটাই হবে দূরত্ব। তাহলে আমরা বৃত্তের পরিধিকে যদি অর্ধেক করে দিই, এই টোটাল বৃত্তের পরিধি তো এটা, এই বৃত্তাকার পথটা, এই বৃত্তাকার পথকে আমি যদি অর্ধেক করে দেই, তাহলে ওই যে অর্ধ পর্যায়কালে যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা পেয়ে যাব। তাহলে 2πr কে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই, এটা হলো বৃত্তের পরিধি, বৃত্তের পরিধিকে আমি অর্ধেক করে দিলাম, তাহলে যেটা পাবো সেটা হবে এই অর্ধ পর্যায়কালে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা। অর্থাৎ 2 2 কাটা মানে পাই ইন্টু আর, মানে পাই পাই থাকলো, পায়ের মান আমরা 3.1416 জানি, এটা যখন ম্যাথ করবো তখন লিখবো, এখন দরকার নাই। আর এর মান কত? আর এর মান হচ্ছে 4, তার মানে কত? 4 পাই। এখন সরণ কত হবে? সরণ হচ্ছে আদি শেষ, আদি শেষের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, দেখো আদি আর শেষের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে এইটা হচ্ছে আমাদের সরণ। এই যে এখান থেকে আমরা, এটা একটা বৃত্তের ব্যাস কিনা, এটা কেন্দ্র ছিল বৃত্তের, তাহলে কেন্দ্রমুখী যে সেটাই তো ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসের সূত্র কি? বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে ব্যাসার্ধকে ডাবল করে দাও, ব্যাসার্ধ 4 আছে, তাহলে ব্যাস কত হবে? 4 ইন্টু 2। সরণ তাহলে কত হবে? 4 ইন্টু 2 মানে 8 মিটার। এটা হচ্ছে আমাদের সরণ। এখন বলা হলো পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময়ে, এখন অর্ধ পর্যায়কাল বলেনি, এখন বলছে তোমার পর্যায়কালের 4 ভাগের 1 ভাগ সময়ে দূরত্ব আর সরণ কত। দূরত্ব কত হবে, সরণ কত হবে তোমার বলছে। এখন হিসাব করো, এটা তো একটা, এটা তো 2 ভাগে বিভক্ত, এখন একে তুমি 4 ভাগে ভাগ করে দাও। এই পর্যায়কাল, এটা তো তোমার অর্ধ পর্যায়কাল, এটাকে যদি তুমি আবার ভাগ করে দাও, অথবা তুমি 4 ভাগে ভাগ করে দাও একবারে, তাহলে এখান থেকে এতটুকু এবার গুণে দেখো তো, 1টা 2টা 3টা 4টা, মানে এটা হলো 4টা পর্যায়কাল আমি ভাগ করে দিয়েছি। তাহলে 4 ভাগের 1 ভাগ কতটুকু? এখান থেকে এতটুকু, তাই তো? এখান থেকে এতটুকু না, 4 ভাগের 1 ভাগ। তাহলে আমি বলছি যে দূরত্ব কত হবে। তো দূরত্ব কোন পথে যাচ্ছে? সে এখান থেকে যাত্রা শুরু করে এদিকে যাচ্ছে না। তাহলে এই যে আমরা যদি পরিধিকে 4টা ভাগের 1 ভাগ করে দিই, পরিধি হলো 2πr, 2πr কে যদি 4 ভাগের 1 ভাগ করে দিই, তাহলে এখান থেকে 4 ভাগের 1 ভাগের সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা পেয়ে যাবো, অর্থাৎ এখান থেকে এটা পেয়ে যাবো, তাই তো? তাহলে আমাদের দূরত্ব কত হবে বলো? দূরত্ব হবে হচ্ছে 2πr, তাকে ভাগ করবো 4 দ্বারা। এখন দেখো এটা একটু কাটাকাটি যায়, পাই ইন্টু আর এর মান কত? 4 ডিভাইডেড বাই 2, তার মানে কাটাকাটি করলে 2, মানে 2 পাই কিলোমিটার।
এত, এটা আমাদের দূরত্ব। আর সরণ কত হবে বলো তো? সরণ হলো আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব, অর্থাৎ এইটা হবে আমাদের সরণ। এখন তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যখন 4 ভাগে ভাগ হয়ে যাবে তখন এইটা আর এইটা একে অপরের সাথে লম্ব আকারে থাকবে। কি আকারে থাকবে? লম্ব আকারে। আচ্ছা বলো তো, বৃত্তের ব্যাসার্ধ গুলো সব সমান হয় কিনা? আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। তাহলে এটা তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা যদি ব্যাসার্ধ হয় এটাও তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্তই দূরত্ব, তাহলে এটাও একটা ব্যাসার্ধ। তাহলে এটা যদি 4 হয় এটাও কত? 4। এখন দেখো, এটা যদি সমকোণ হয় আর এটা যদি ওই সমকোণ সংলগ্ন দুইটা বাহু হয় তাহলে এটা কি? অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার সমান কি জানি? অতিভুজ স্কয়ার সমান জানি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটাই তো জানি, তাই না? তাহলে আমরা যদি এখন সেই পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি এখানে, মানে সরণের ক্ষেত্রে আমরা যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি, আমরা জানি যে মানে মূলত আমাদের অতিভুজের মানটাই লাগবে। দেখো যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, তাহলে এটা অতিভুজ, তাই না? এই মানটাই তো আমাদের লাগবে। তাহলে অতিভুজ স্কয়ার সমান বাকি দুইটা বাহুর একটা লম্ব আর একটা ভূমি, লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার। আমাদের তো স্কয়ারের মানটা লাগবে না, তাহলে স্কয়ারটা এইভাবে পাঠিয়ে দাও। এইভাবে লম্বর মানটা হচ্ছে 4 স্কয়ার, ভূমির মানটা হচ্ছে 4 স্কয়ার, তার আবার রুট। 4 স্কয়ার করলে 16 যোগ 4 স্কয়ার করলে 16, তার রুট করলে 32 রুট। তার মানে এর যদি করো তাহলে 4 রুট 4 হবে, সরি 4 রুট 2 হবে। ওকে, এমন হবে। অর্থাৎ তুমি এই যে সরণটা পেয়েছো সেটা কত পেয়েছো বলো আমার কেমন? তুমি সরণটা পেয়েছো হলো 4 রুট 2 কিলোমিটার। বিষয়টা বুঝেছো? সরণ আর দূরত্বের বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন দেখো, এই সরণ আর এই দূরত্ব কোন কোন ক্ষেত্রে একই হয়। কোন ক্ষেত্রে একই হয়? চলো দেখি কোন ক্ষেত্রে একই হয়। মনে করো এখান থেকে এই জায়গায় যাওয়ার পথ একটাই এবং সেটা সরলরৈখিক পথ। এখান থেকে এখানে যাওয়ার পথ একটা এবং সেটা সরলরৈখিক পথ। তাহলে এক্ষেত্রে এই পথ ছাড়া তার অন্য পথে যাওয়ার কোনো অপশনই নাই, তাহলে এই পথেই যাবে সে। তাহলে এটা দূরত্ব না? আবার এটা কি সরণও না, কারণ একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট ডিরেকশনে এটার সরণ প্লাস দূরত্ব দুইটাই। আমরা যখন দূরত্ব বলবো তখন দিকটা বলবো না। এখান থেকে যাচ্ছে আমরা বুঝতে পারছি, কারণ পথ একটাই তাই। তাহলে যখন দূরত্ব বলবো তখন আমরা দিক বলবো না, আর যখন সরণ বলবো তখন দিকটা উল্লেখ করে দেবো। ওকে। আর আমাদের ফিজিক্সের যে আলোচনা আছে তোমাদের বইতে, এই বইতে কিন্তু আমাদের আসলে সব দূরত্ব নিয়ে কাজ, সরণ নিয়ে কাজ নয়। মানে আমাদের স্কেলার রাশি নিয়েই কাজ, সব ভেক্টর রাশি নিয়ে কাজ নেই। বিষয়টা ক্লিয়ার? তবে আমরা আসলে কাজ করব দূরত্ব নিয়ে। যদিও তোমার সরণ নির্ণয় করতে বলবে, কিন্তু আমরা আসলে নির্ণয় করবো দূরত্ব। যদিও সরণ প্রশ্নে উল্লেখ করবে সরণ এত, বাট আমরা আসলে সেটা দূরত্ব নিয়ে কাজ করব। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আহ এটা কিন্তু মনে রাখবা যে কখন দূরত্ব আর সরণ সমান হবে। দূরত্ব আর সরণ তখনই সমান হবে যখন পথটা হবে সরল রৈখিক পথ। মনে থাকবে, যখন পথটা হবে সরল রৈখিক পথ তখন দূরত্ব আর সরণ সমান হবে। এখন এই দূরত্ব আর সরণকে প্রকাশ করা হয় কি দিয়ে জানো? এর প্রকাশ করা হয়, দুইটা যদি একই জাতীয়, এদের প্রকাশ করা হয় হচ্ছে এস দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? এস। এবং এদের মাত্রা আছে। দূরত্বের ইংলিশ কি বলতো? দূরত্বের ইংলিশ হচ্ছে লেন্থ বা ডিস্টেন্স, তাই না? তাহলে লেন্থ বা ডিস্টেন্সের থেকে আমরা ওই ডিস্টেন্স না নিয়ে লেন্থ নিয়েছে। লেন্থের যে প্রথম লেটার এল, ওইটা নিয়েছে আমাদের দূরত্বের মাত্রা বা সরণের মাত্রা। দূরত্বের মাত্রা সরণের মাত্রা কিন্তু একই। ওকে, কারণ একই জাতীয় দুইটা, একটা ভেক্টর একটা স্কেলার। এতটুকুই পার্থক্য এদের। একটার দিক আছে আর একটা কোনো দিক নেই, এতটুকুই পার্থক্য।
আর কোনো পার্থক্য নেই দুইটার ভিতরে। এখন দেখো তারপরে এদের এককটা কি হতে পারে, এটা তো মাত্রা গেল, এটা প্রকাশ গেল, এস দ্বারা প্রকাশ করা হয়, মাত্রা হচ্ছে এল, আর এককটা কি হতে পারে? আচ্ছা দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের লেন্থের এককটা কি? লেন্থের এককটা না মিটার, সেই জন্য এককটা হচ্ছে এম। মিটারের প্রথম লেটার এম, এম নেওয়া হয়েছে। আর মনে রাখবা মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটে কনভার্ট করতে হয় এবং বড় হাতের হয়, ছোট হাতের দেওয়া যাবে না, এবং ব্র্যাকেট বাদে তুমি রাখতে পারবা না। বোঝা গেছে? তো এই ছিল আমাদের দূরত্ব সরণ নিয়ে আলোচনা। এবার আমরা দ্রুতি আর বেগ নিয়ে কথা বলবো। দ্রুতি আর বেগ। দ্রুতি ও বেগ। দ্রুতিটা হচ্ছে, এটা হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, আর এটা হচ্ছে সরণের পরিবর্তনের হার। তাহলে একটা হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার আর একটা হচ্ছে সরণের পরিবর্তনের হার। সরণ যেহেতু ভেক্টর রাশি, তাই এই বেগটাও একটা ভেক্টর রাশি, কারণ কি সরণ ভেক্টর রাশি তাই। আর দূরত্ব যেহেতু স্কেলার রাশি, তাই দ্রুতিটাও হচ্ছে স্কেলার রাশি। ওকে, তো সরণের পরিবর্তনকে, সরণকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এস দ্বারা। সরণের পরিবর্তনকে যদি ডেল এস দ্বারা প্রকাশ করি, সরণের এটা পরিবর্তন বোঝায়, ঠিক আছে? কতটুকু পরিবর্তন হয়েছে সেটা ডেল এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সরণের পরিবর্তনের হার, হার মানে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করতে হবে। কতটুকু সময়ে ওই পরিবর্তনটা হয়েছে, কতটুকু সময়ে ওই পরিবর্তনটা হয়েছে, সেটাই হচ্ছে পরিবর্তনের হার। তাহলে এই সরণের পরিবর্তনের হারকে বলা হবে হচ্ছে আমাদের, দ্রুতি। সরি, দূরত্বের পরিবর্তনের হার কি বলা হবে আমাদের? দ্রুতি। একইভাবে এই সেম সূত্র কিন্তু এর ডেল এস ভাগ হচ্ছে ডেল টি। বেগের ক্ষেত্রেও একই সূত্র, শুধু পার্থক্য কোথায়? দিকে, দিকে পার্থক্য হচ্ছে দিকে শুধু, আর কোনো পার্থক্য নেই। এর দিক আছে, এর দিক নেই, এতটুকুই পার্থক্য। ওকে, তাহলে আমরা যখন সংজ্ঞায়িত করবো তখন লিখবো যে সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ, আর দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। এখন দেখো এর প্রকাশ গুলো দেখি, মাত্রাগুলো দেখি। ঠিক আছে, এরাও যেহেতু সমজাতীয় একই। এখন দেখো দ্রুতি আর বেগ দুইটা যদি একই, এদের প্রকাশ মাধ্যমটা একই, মানে এদের প্রকাশ করা হয় একটা জিনিসই দিয়ে, সেটা হচ্ছে প্রকাশটা হচ্ছে, এদের প্রকাশ করা হয় হচ্ছে ভি দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে প্রকাশ করা হয়। বেগ বা দ্রুতি ভি দিয়ে প্রকাশ করা হয়। আর এদের মাত্রা হচ্ছে, মাত্রা যদি হিসাব করো এস ভাগ টি, তাহলে এস এর মাত্রা কি বলো? এস এর মাত্রা হচ্ছে এল, তুমি দেখে আসলে একটু আগে, ভাগ টি এর মাত্রা, সময়ের মাত্রা টি, টাইমের প্রথম যে লেটার সেটা কি? এল, টি, সেখান থেকে টি আসছে। তাহলে এটা যদি করো এল, তুমি যদি এ কে উপরে তুলতে চাও তাহলে ইনভার্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে। উপরে যখন তুলেছো, এর সমান সমান যখন করেছো, তখন এটা জাস্ট নিচে ছিল, উপরে উঠে গেছে, শুধুমাত্র ইনভার্স হয়ে যাবে। এবং তাকে অবশ্যই থার্ড ব্র্যাকে কনভার্ট করতে হবে। এটাও লিখতে পারো তুমি, অথবা বা এই ভাগটা আমি কিন্তু এভাবে লিখতে পারি, এই ভাগটা এভাবেও লেখা যায়। ওকে, এটা ছিল মাত্রা। আর এদের এককটা কি হবে? এই এল বা দৈর্ঘ্যের একক কি? মিটার। সময়, টাইমের একক কি? সেকেন্ড। তাহলে এটা লেখা যাবে, এটা যদি আমি এই এস কে উপরে তুলতে চাই তাহলে মিটার, এস যখন উপরে উঠবে তখন এস ইনভার্স হয়ে যাবে, তাই তো? এটা একক। অথবা আমরা এখান থেকে এই ভাগটা জাস্ট এভাবে লিখতে পারি, মিটার, এই ভাগটা এইভাবে দিতে পারি, সেকেন্ড। এবার আমাদের এই দ্রুতি আর বেগের বিভিন্ন প্রকার আছে। সমদ্রুতি আছে, ঠিক আছে? সমদ্রুতি বলতে কি বোঝো? সমদ্রুতি, সমবেগ। সমদ্রুতি, সমবেগ। সমদ্রুতি বলতে বোঝাচ্ছে, মনে করো দূরত্ব তো আমরা এরকম একটা আঁকা বাঁকা পথই ধরি,
এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, মনে করো এখান থেকে এতটুকু 10 মিটার, এখান থেকে 10 মিটার, এখান থেকে 10 মিটার, এখান থেকেও 10 মিটার, প্রত্যেকটাই 10 মিটার। এখান থেকে এইটুকু যেতে সময় লেগেছে 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড। তাহলে দেখো তো প্রত্যেক সেকেন্ডে দূরত্বের যে পরিবর্তন সেটা সেম কিনা। 1 সেকেন্ডে এতটুকু, তারপরে 1 সেকেন্ডে, তারপরে 1 সেকেন্ডে, তারপরে 1 সেকেন্ডে, সব 10 মিটার হয়ে গেছে। তার মানে এক্ষেত্রে সমদূরত্ব। ওকে, আর সমবেগটা কি? সমবেগটা হচ্ছে মনে করো সরলরৈখিক দূরত্বই তো হবে সমবেগটা, তাই না? তাহলে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এটা মনে করো 10 মিটার, 10 মিটার, 10 মিটার, 10 মিটার, এটা 1 সেকেন্ডে, এটাও 1 সেকেন্ডে, এটাও 1 সেকেন্ডে, এটাও 1 সেকেন্ডে। তাহলে প্রত্যেক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা সেম। প্রত্যেক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা সেম। সুতরাং এটা কি সমবেগের উদাহরণ, এটাই হচ্ছে সমবেগ। তাহলে সমবেগ কি? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আর সমদূরত্ব কি? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সরি, সমবেগ কি? সমান সময়ে সমান সরণ অতিক্রম করবে। আর সমদূরত্ব কি? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ওকে, এখন দেখো, অথবা এটা এভাবে বলতে পারো যে সমান সময়ে নির্দিষ্ট দিকে সমান দূরত্ব অতিক্রম করবে। আর সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, কখন কোনো দিক উল্লেখ করা লাগবে না। এখানে এখানে যদি দিক উল্লেখ না করো তাহলে হয়ে যাচ্ছে। আর এখানে অবশ্যই তোমার দিক উল্লেখ করতে হবে। যদি তুমি দূরত্ব বলো, সরণ না বলে তুমি যদি দূরত্ব বলো, তুমি যদি বলো যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে হবে না। বলতে হবে সমান সময়ে নির্দিষ্ট দিকে সমান দূরত্ব অতিক্রম করছে। আর এক্ষেত্রে তুমি বলতে পারো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। ওকে, তাহলে সমদূরত্ব গেল, সমবেগ গেল। এর উল্টা কি? অসমদূরত্ব, অসমবেগ। অসমদ্রুতি, অসমবেগ। অসমদ্রুতিটা কি? মনে করো এইভাবে যাচ্ছে, এখান থেকে এতটুকু 10 মিটার যেতে সময় লেগেছে 1 সেকেন্ড। ওকে, তো দেখো তো প্রত্যেক সেকেন্ডে দূরত্বের পরিবর্তন বা দূরত্বটা সে সমান অতিক্রম করেছে কিনা। করেছে। প্রথমে 1 সেকেন্ড গেছে 10, তারপরে 1 সেকেন্ডে 15, তারপরে 1 সেকেন্ডে 5। দূরত্ব তো সেম না, তাহলে এটা অসম দূরত্বের উদাহরণ। আর এর ক্ষেত্রে আসো, মনে করো এখান থেকে 10 মিটার যেতে 1 সেকেন্ড টাইম লেগেছে, এখানে এতটুকু মনে করো 30 মিটার, টাইম লেগেছে 1 সেকেন্ড। এখানে এতটুকু মনে করো 5 মিটার, টাইম লেগেছে 1 সেকেন্ড। ওকে, তাহলে দেখো প্রত্যেক সেকেন্ডে কি সমান দূরত্ব অতিক্রম করেছে? তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করেনি। সুতরাং এটা কি? অসম বেগের উদাহরণ। বুঝেছ? এখন দেখো তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক দূরত্ব নিয়ে কথা বলবো এখন। তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক দূরত্ব। তাৎক্ষণিক বেগ আর হচ্ছে তাৎক্ষণিক দূরত্ব, আর এখানে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বলতে কি বুঝো? তাৎক্ষণিক বলতে যখন তখন বোঝো, খুবই ক্ষুদ্র সময়ে, যখন তখন, মানে কি খুব ক্ষুদ্র সময়ে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, এটা হলো তাৎক্ষণিক। সময়ের ব্যবধান খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, শূন্যের খুবই কাছাকাছি, এটা হবে আমাদের তাৎক্ষণিক। তাহলে তাহলে এখানে লিখে দিতে হবে যে ডেল টি, মানে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, ডেল টি টেন্স টু 0 যদি এমন হয়, তাহলে সেই ক্ষেত্রে দূরত্বের পরিবর্তনকে বলা হবে দূরত্ব। দূরত্বের পরিবর্তনের হারকে বলা হবে দূরত্ব, যদি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হয়। আর যদি তাৎক্ষণিক বেগ বলো, তাহলে সময়ের ওই একই কথা, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে স্মরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলা হবে। তাহলে তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, বিষয়টা বুঝেছো আশা করি। এখন আমরা দেখব গড় দ্রুতি আর গড় বেগটা কি। গড় দ্রুতি আর গড় বেগ কোথায় দেখায়? আচ্ছা, মুছেই দেই। হ্যাঁ, গড় দ্রুতি আর হচ্ছে গড় বেগ। গড় দ্রুতিটা কি? মোট দূরত্বকে মোট সময় দ্বারা যদি ভাগ করো, তাহলে এখানে গড় দ্রুতি পেয়ে যাবা। তাহলে কি হচ্ছে?
গড় দূরত্ব সমান লেখা যাবে মোট দূরত্ব ভাগ হচ্ছে মোট সময়। মোট সময় অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে গড় দূরত্ব। আর গড় বেগটা কি? মোট সরণকে মোট সময়ের পরিবর্তন দ্বারা যদি ভাগ করো বা মোট সময় দ্বারা যদি ভাগ করো, তাহলে যেটা পাবে সেটা হবে গড় বেগ। যেটা পাবা কি সেটা হবে গড় বেগ। তাহলে এটাই হচ্ছে আমাদের গড় বেগ আর গড় দূরত্ব। এখন আমরা কিছু গ্রাফ দেখবো। হ্যাঁ, গ্রাফ খুবই ইম্পর্টেন্ট। গ্রাফটা তোমাদের দেখতেই হবে। মনে করো এই বরাবর টাইম আছে আর এই বরাবর বেগ আছে, বেগ না সরণ আছে, মনে করো সরণ বা ডিস্টেন্স যাই বলো, ডিস্টেন্স। এখন যদি সমানভাবে দূরত্বটা বাড়তে থাকে, এভাবে যদি বাড়তে থাকে একটা সমহারে বাড়ছে, তাহলে এইভাবে যদি সমহারে বাড়তে থাকে তাহলে আমরা কি বলবো? সমবেগ বলবো, সমবেগ। এখন সমবেগ মানে কি এইটা আমার একটু বলো। এখানে তো দূরত্বের কোনো চেঞ্জই হয় নাই, তাহলে সমবেগ আসার প্রশ্নই তো নেই, বেগই নেই। দূরত্বের চেঞ্জ যদি না হয় বেগই নেই, স্থির। এটা দেখো সমান হারে বৃদ্ধি পাচ্ছে বেগটা, দূরত্বটা সমান হারে বাড়ছে। দূরত্বটা এটা ডিস্টেন্স, এখানে একটু ছিল, এখানে একটা নির্দিষ্ট একটা সমহারে যদি বিষমভাবে বাড়তো তাহলে এই রেখাটা এমন হতো না, এই রেখাটা এমন হতো, এরকম, তবে এরকম 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 যেত, যদি ডিস্টেন্সটা সমভাবে বৃদ্ধি না পেত। এখানে কিন্তু ডিস্টেন্সটা সমভাবে বৃদ্ধি পেয়েছে, যার কারণে একটা এরকম ঊর্ধ্বগামী একটা একদম সুষম রেখা পাওয়া গিয়েছে, এরকম খাস রেখা পাওয়া যায় নাই। তাহলে এখান থেকে এইটুকু কিন্তু সমবেগের উদাহরণ। ওকে, আবার এখান থেকে এইটুকু বলো না, এটা আবার সমবেগ। ওখানে বেগই নেই আসলে, ওখানে সরণই তো নেই। এখানে মনে করো 10 মিটার সাপোজ, এটাও তো 10, এটাও 10, তাহলে যদি ডিস্টেন্স করো তাহলে 10 বিয়োগ 10 জিরো হয়ে যাচ্ছে। জিরোতে কোনো কিছু ভাগ করলে জিরোই হয়, তার মানে ওখানে স্থির আছে, ওখানে কোনো বেগই নেই। বুঝা গেছে? এখন আমরা এই রেখার ঢাল নির্ণয় করতে চাই, এই রেখার ঢাল এই লেখচিত্র থেকে, তাহলে কিভাবে নির্ণয় করব? এই যে এর উপর একটা লম্ব টেনে দিবা এইভাবে। ওকে, লম্ব টানার পরে এই যে এর সাথে তুমি একটা থেটা কোণ ধরবা, ধরার পরে তাহলে এটা যদি থেটা হয়, এটা কি বলা হয়? লম্ব। এটা মানে আমাদের তো জিনিস দেওয়া আছে ডিস্টেন্স আর টাইম, তার মানে ডিস্টেন্স আর টাইম নিয়ে কাজ করতে হবে। ডিস্টেন্স মানে কোনটা? এইটা, এই ডিস্টেন্সটা এইটা একই না, এই বরাবরই তো ডিস্টেন্স, তার মানে এইটাই তো ডিস্টেন্স, এইটাই তো ডিস্টেন্স। আর আমাদের টাইম নিয়ে কাজ করতে হবে, তাহলে ডিস্টেন্স আর টাইমের ভিতরে সম্পর্ক কার আছে? এইটা যদি থেটা হয়, এইটা যদি থেটা হয়, ডিস্টেন্স আর টাইম, এটা লম্ব আর এটা ভূমি, তাহলে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক কার? ট্যান থেটা। তাহলে এটাই হবে এই রেখার ঢাল। এর যদি নাম দিই এই এবি রেখার ঢাল, এটা কি হবে? এই ট্যান থেটা হবে এবি রেখার ঢাল। তাহলে ট্যান থেটাও লিখতে পারো, আবার তুমি লিখতে পারো লম্ব বাই ভূমি। লম্ব মানে কি? এইটা, এই যে ডিস্টেন্সটা, ডিসটেন্স, এটা একটা নাম দাও, এর নাম যদি সি দাও তাহলে বিসি। এটা কি? এটা হলো বিসি ডিভাইড বাই টাইম, তাই তো? টাইম কত? এখান থেকে এইটুক টাইম কত? এসি। এভাবে তুমি ঢাল বা নতি নির্ণয় করতে পারো এই রেখা। ওকে, এখন দেখো তোমার যদি এইটা তো সুষম হারে বেড়েছিল, বাট সুষম হারে যদি না বাড়ে, তাহলে এরকম আছে, গ্রাফটা এরকম আছে, এইরকম আছে, তাহলে এ কিন্তু সুষম হারে বাড়েনি, এখানে কমতেছিল, মানে এখানে প্রথমত বাড়েনি, তারপর হঠাৎ করে বেড়ে গেছে, এরকম হয়েছে না? তাহলে এক্ষেত্রে তুমি আর ওইভাবে নির্ণয় করতে পারো না, তোমার যে কোনো একটা বিন্দুতে নির্ণয় করতে হবে, যে কোনো একটা বিন্দুতে। যে কোনো একটা বিন্দুতে আমি যদি এরকম ঢালটা নির্ণয় করতে চাই, তাহলে ওখানে একটা স্পর্শক আঁকবো। কি আঁকবো? স্পর্শক। এইভাবে আঁকার পরে এটাকে নিচের দিকে বর্ধিত করব, করার পরে এই যে স্পর্শকটা আঁকলে ওখান থেকে একটা লম্ব আঁকবে এইভাবে। এটা কিন্তু সেই ডিস্টেন্সই, আর এটা কিন্তু টাইম। ওকে, তাহলে লক্ষ্য করো তোমার টাইম আর ডিস্টেন্স এই দুইটা জিনিস দিয়ে আছে। তুমি এইটা যদি থেটা ধরো,
সেটা যদি ধরো, তাহলে ডিস্টেন্স আর টাইম দেওয়া আছে, তাহলে সেটা যদি এইটা হয়, এটা হলো লম্ব, আর এটা কি ভূমি। তাহলে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক কার? ট্যানের। ট্যান থিটা সমান, এর যদি নাম দাও এ বি সি, তাহলে এ বি ডিভাইডেড বাই বিসি। এটা তাহলে তোমার যদি এরকম আহ অসম বেগ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি এইভাবে নির্ণয় করতে পারো কোনো কিছুর ঢাল। ওকে, কোনো কিছুর ঢাল না, ওই যে রেখাটা, ওই রেখার ঢাল। ওই রেখার ঢাল তো নির্ণয় করতে পারবে না, ওই রেখার যে কোনো একটা বিন্দুতে স্পর্শক বরাবর ঢালটা নির্ণয় করতে পারবা। ঢালও বলা হয়, একে নতিও বলা হয়। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের দ্রুতি আর বেগের বিষয়টা। এখন মনে করো, মনে করো কোনো কিছুকে মাথার উপরে, কোনো কিছুকে ধরো, মনে করো এখানে এটা একটা ইটের টুকরা, এই ইটের টুকরাকে এখানে একজন ব্যক্তি আছে এইভাবে ঘোরাচ্ছে। মনে করো এই একজন ব্যক্তি, এই ব্যক্তি ইটের টুকরাকে দড়ি দিয়ে বেঁধেছে এইভাবে। ওকে, দড়ি দিয়ে বেঁধে এইভাবে ঘোরাচ্ছে। এখন তুমি বলো আমার, এখানে এটা কি সমবেগে চলছে নাকি সমদ্রুতিতে চলছে? সমবেগ নাকি সমদ্রুতি, কোনটা? আচ্ছা, সমবেগে চলতে হলে দিকের কি কোনো পরিবর্তন করা যাবে? দিক একই দিকে হওয়া লাগবে। এটা দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো দেখো, প্রথমে এদিকে, তারপরে 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 এদিকে। প্রথমে এদিকে ছিল একটু আহ সমান সমান বরাবর, তারপর নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যেতে যেতে একেবারে নিচে চলে গেছে, আবার সমান সমান হয়ে গেছে, আবার উপর দিকে যাচ্ছে। তাহলে দিক না চেঞ্জ হয়ে গেছে, দেখো দিক চেঞ্জ হচ্ছে বারবার। দিক চেঞ্জ কাকে বলি না আমরা? এভাবে এভাবে যদি যেতে থাকে, এইভাবে, এই যে, এই যে, এই যে, এই যে, এর দিকে কোনো চেঞ্জ নেই, দিকে কোনো চেঞ্জ নেই, বাট এর দেখো দিকে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে তো বেগই না, এ তো বেগেরই না, তো বেগ হওয়ার প্রশ্ন কোথা থেকে আসে? বেগই তো না, এ বেগের বেগের সংজ্ঞাই তো পড়ে না এর ভিতরে। বেগ হতে গেলে তো একটা সরল রেখা বরাবর যেতে হবে, সরল রেখা বরাবর তো যাচ্ছেই না, তো বেগই না, তো সমবেগ কিভাবে হবে? তার মানে এটি সমদূরত্বে চলছে। সমদূরত্বের ক্ষেত্রে কি হবে? দিক পরিবর্তন হবে, ওকে দিক কোনো ম্যাটার না, দূরত্বের ক্ষেত্রে দিক কোনো ম্যাটার না। সেই জন্য এটা সমদূরত্বের উদাহরণ হবে, বাট সমবেগের উদাহরণ হবে না। এইটার উদাহরণ হবে না, বাট এইটার উদাহরণ হবে। ত্বরণ ও মন্দন, ত্বরণ ও মন্দন, ত্বরণ ও মন্দন কিন্তু একই বিষয়। দুইটাই হচ্ছে বেগের পরিবর্তনের হার, শুধুমাত্র একটা হচ্ছে বেগ হ্রাসের হার, আর একটা হচ্ছে বেগ বৃদ্ধির হার। ওকে, তাহলে একটা হচ্ছে বেগ হ্রাসের হার আর একটা হচ্ছে বেগ বৃদ্ধির হার। তাহলে এই ত্বরণটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, অর্থাৎ কতটুকু বেগ বৃদ্ধি পাচ্ছে তার হারই হবে ত্বরণ। আর মন্দনটা হচ্ছে বেগ হ্রাসের হার, হ্রাসের হার, অর্থাৎ কতটুকু বেগ হ্রাস পাচ্ছে সেটা হচ্ছে বেগ হ্রাসের হার। তো মনে করো এটা একটা অক্ষ, এটা একটা অক্ষ, আমরা এই অক্ষ বরাবর বেগ নিচ্ছি, আর এই অক্ষ বরাবর নিচ্ছি আমরা সময়। ওকে, এখন এই গ্রাফ দ্বারা তুমি কি বুঝতে পারছো? এই গ্রাফ দ্বারা তুমি বুঝছো যে বেগটা বৃদ্ধি পাচ্ছে। বেগটা যদি বৃদ্ধি না পেত, তাহলে কিন্তু এরকম ঊর্ধ্বগামী ভাবে যেত না, এটার মানে এটার বেগ বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আরেকটা লেখ আঁকি এখানে, দেখো ওই একই, এই বরাবর সময়, এই বরাবর হচ্ছে বেগ। এখন গ্রাফটা এমন আছে, দেখো তো এখানে কি হয়েছে, ঠিক এর উল্টাটা, এটা ঊর্ধ্বগামী, এটা হচ্ছে নিম্নগামী, তার মানে এখানে বেগটা হ্রাস পেয়েছে আর এখানে বেগটা বৃদ্ধি পেয়েছে, তাই না? এখন মনে করো এখানে
এখানে যে বেগটা ছিল এই বেগটা হচ্ছে ইউ, আর এখানে যে বেগটা প্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে ভি। তাহলে বেগের পরিবর্তন বা বেগ কতটুকু, এখানে তো বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে বেগ কতটুকু বৃদ্ধি পেয়েছে আমরা কিভাবে পাবো? যদি এই শেষ বেগ এইটা থেকে এইটা বাদ দিয়ে দিই, তাহলে এই যে বৃদ্ধি কতটুকু পেয়েছে এখান থেকে এতটুকু সেটা পেয়ে যাব। তার মানে বেগ বৃদ্ধি হচ্ছে, আমরা ত্বরণ সমান যখন লিখবো ত্বরণ বেগ বৃদ্ধির হার, তো বৃদ্ধি কতটুকু পাচ্ছে? ভি মাইনাস ইউ। আর হার মানে কতটুকু সময়তে এই যে এটা এতটুকু বৃদ্ধি পেলো, তাহলে সেটা কতটুকু সময়তে বৃদ্ধি পেয়েছে। মনে করো এখান থেকে সেই সময়টা হচ্ছে ডেলটি, এই ডেলটি সময়ে বৃদ্ধি পেয়েছে। তাহলে এই বৃদ্ধি বৃদ্ধি তার হারকে বলা হবে ত্বরণ। মন্দনের ক্ষেত্রে আসো, মনে করো এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে ইউ। এখন আমরা যদি হিসাব করি বেগ কতটুকু হ্রাস পেয়েছে, মন্দন সমান কি লিখবো বলো? বেগ কতটুকু হ্রাস পেয়েছে সেটা কিভাবে পাবো? আমরা যদি এইটা থেকে এইটা বাদ দিয়ে দেই, তার মানে ইউ মাইনাস ভি ডিভাইড বাই কতটুকু সময়তে? ডেলটি সময়তে। বেগ হ্রাস কতটুকু হ্রাস পেয়েছে? এতটুকু হ্রাস পেয়েছে তার হার, তার হার, তার হার কি বলা হবে? মন্দন। এখন এটা তো মূল বিন্দু তাই না? মূল বিন্দু মানে কি? এটা জিরো জিরো বিন্দু, এটা তো মূল বিন্দু মানে জিরো জিরো বিন্দু। আর এখানে বেগ যা হয় হোক, এটা মনে করো ভি বেগে আছে। এখন তুমি লক্ষ্য করো একটা জিনিস, এখানে এখানে আদি বেগটা কত? আদি বেগটা কত? জিরো। তার মানে ভি মাইনাস ইউ এর মান জিরো, এই যে এই অবস্থানে ইউ এর মান জিরো, যেহেতু মূল বিন্দু এটা, এখানে জিরো এর মান ডিভাইড বাই ডেলটি এর মান, ডেলটি তো, তাই না? এখন দেখো লেখা যায় ভি ভাগ ডেলটি, লেখা যায়। এখানে আসো, ইউ এর মানটা, ইউ এর মানটা কত বলো? এইটা তো মূল বিন্দু বরাবর, তার মানে এখানে ইউ এর মান জিরো, মূল বিন্দু বরাবর ইউ এর মানটা জিরো। বেগ, বেগ যদি বৃদ্ধি পেত তাহলে এতটুকু হলে উঠতো, আর এতটুকু উঠলে সেটা এই বরাবর আসতো, এই বরাবর থাকতো। এই বরাবর তো নেই, একদম বিন্দু ঘেঁষে আছে, তার মানে এখানে ইউ এর মানটা জিরো। তাহলে লক্ষ্য করো জিরো মাইনাস ভি ডিভাইড বাই ডেলটি, তার মানে মাইনাস ভি ডিভাইড বাই ডেলটি। দেখো তো, দেখো তো, একটু লক্ষ্য করে দেখো তো, এই দুইটা সেম না? ভি ভাগ ডেলটি, ভি ভাগ ডেলটি, শুধুমাত্র এদের একটা জায়গায় পরিবর্তন, সেটা হচ্ছে এর আগে একটা মাইনাস আছে, এর আগে একটা কি আছে? এর আগে একটা মাইনাস আছে, এই মাইনাস। তার মানে আসলে এই ত্বরণ আর মন্দন একই জিনিস। মন্দনটা হলো ঋণাত্মক ত্বরণ, এই নেগেটিভ চিহ্নের অর্থ হচ্ছে ঋণাত্মক, ত্বরণের ঋণাত্মক। বুঝেছো বিষয়টা? ওকে। এখন আমরা ত্বরণের বিভিন্ন প্রকার আছে, যেমন বেগ আর দ্রুতির প্রকার দেখলাম, ত্বরণেরও কিছু প্রকার আছে, আমরা ত্বরণের সেই প্রকার ভেদগুলো দেখবো। ওকে, তো চলো শুরু করি। ত্বরণ, সমত্বরণ আছে, সমত্বরণ বা সুষম ত্বরণ বলা হয় এদেরকে, সুষম ত্বরণ। সুষম ত্বরণ কি? যদি বেগটা সমহারে বৃদ্ধি পেতে থাকে, মনে করো এখান থেকে এইটার এতটুকু বেগটা বৃদ্ধি পেয়েছে 10 মিটার/সেকেন্ড, এটা মনে করো 1 সেকেন্ডে। আবার এখান থেকে এতটুকু বৃদ্ধি পেয়েছে 10 মিটার/সেকেন্ড, এটাও 1 সেকেন্ডে। ঠিক আছে? এখানে আমি যদি 2 সেকেন্ড লিখি, সাপোজ এটা 20 মিটার/সেকেন্ড লিখলাম, এটা 2 সেকেন্ডে। হ্যাঁ, আবার এখান থেকে এটা 3 সেকেন্ডে, এটা মনে করো 30 হয়ে গেছে, 30 মিটার/সেকেন্ড। লক্ষ্য করো তো, প্রত্যেক ক্ষেত্রেই ত্বরণটা সেম কিনা? বেগকে সময় দ্বারা যদি ভাগ করো, বেগকে সময় দ্বারা যদি ভাগ করো, 10কে 1 দ্বারা ভাগ করো, কত হয়? 10। 20কে 2 দ্বারা ভাগ করো, কত হয়? 10। 30কে 3 দ্বারা ভাগ করো, কত হয়? 10। প্রত্যেক ক্ষেত্রেই, প্রত্যেক ক্ষেত্রেই তুমি যদি দেখো তাহলে দেখবা ত্বরণের মানটা সেম। বেগকে সময় দ্বারা ভাগ করলে যেটা পাও সেটা ত্বরণ, বেগকে সময় দ্বারা ভাগ করলে যেটা পাও সেটা ত্বরণ, বেগকে সময়
সময় দ্বারা ভাগ করে যেটা পাবো ত্বরণ। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই ত্বরণটা কি সমান, তার মানে এটা হচ্ছে সমত্বরণ বা সুষম ত্বরণ। এবার আসো যে অসমত্বরণ বা বিষমত্বরণটা কি। অসমত্বরণ বা বিষমত্বরণ, অসমত্বরণ বা বিষমত্বরণ এই জিনিসটা কি। আচ্ছা, এখানে তুমি কিন্তু আরেকভাবে হিসাব করতে পারো। এটা কেমন দেখো, বেগ কতটুকু পরিবর্তন হচ্ছে। এখানে এই অবস্থানে বেগ তো 0, তাহলে কতটুকু পরিবর্তন হচ্ছে বলো, 10 মাইনাস 0, 10 মাইনাস 0, সময় কতটুকু গেছে, এখানে 0 ছিল, 0 থেকে এই পর্যন্ত 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে গেছে, তার মানে 1 দ্বারা ভাগ, তার মানে কত, মানে আমরা তো সূত্র পড়েছি যা, এই দেখো ইউ মাইনাস ভি ভাগ কি টি, তাহলে টি মানে কত 1, তো 1 দ্বারা ভাগ করলে কত হয় 10 হয়। এবার এর ক্ষেত্রে আসো, এর ক্ষেত্রে এইখানে এখানে বেগটা কত, এখানে বেগটা হচ্ছে 10, আর এখানে বেগটা কত 20, তার মানে 20 বিয়োগ 10 ডিভাইড বাই টাইম কতটুকু পরিবর্তন হচ্ছে 2, 2 বিয়োগ 1, 2 বিয়োগ 1, 2 এই পর্যন্ত 2 বিয়োগ এর আগ পর্যন্ত এই টোটালটাই হচ্ছে 1, এই টোটালটা 2, এই টোটালটা হচ্ছে 3, তাহলে এই পর্যন্ত হচ্ছে 2, তাহলে 2 বিয়োগ এই পর্যন্ত হচ্ছে 1, তাহলে 2 বিয়োগ 1 এটা, তার মানে 10 থেকে 20 থেকে 10 বাদ দিলে 10 ডিভাইড বাই 2 থেকে 1 বাদ দিলে কত 1, 10 1 দ্বারা ভাগ করলে কত 10। এর ক্ষেত্রে আসো, তাহলে এই পর্যন্ত বেগটা কত 20, আর এই পর্যন্ত বেগটা কত 30, তাহলে 30 মাইনাস 20 ডিভাইড বাই সময়ের পরিবর্তন কত হচ্ছে 3 মাইনাস 2, 3 মাইনাস 2, তার মানে কত হচ্ছে 10 ভাগ হচ্ছে 1, তার মানে কত 10। দেখো প্রত্যেক ক্ষেত্রেই ত্বরণটা সেম আসছে, প্রত্যেক ক্ষেত্রেই ত্বরণের পরিবর্তনটা সেম, তাই না। সেই জন্য এইটা আমাদের সমত্বরণে হয়ে, এটা সমত্বরণে চলেছে বা সুষম ত্বরণ। আর বিষম ত্বরণ মানে এই সমান হবে না, যেমন আমি যদি লিখি এখানে এইটা মনে করো 20 মিটার পার সেকেন্ড, এখানে বেগটা আমি এখানেই লিখি, এটা 0 মিটার পার সেকেন্ড, এটা 20 মিটার পার সেকেন্ড, এটা 40 মিটার পার সেকেন্ড, এটা 50 মিটার পার সেকেন্ড লিখলাম আমি, হ্যাঁ। এখন এটা হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। এবার তুমি বেগের পরিবর্তনটা হিসাব করো, কিভাবে করতে হয় বেগের পরিবর্তন। আমরা যদি এখান থেকে এতটুকুই বিবেচনা করি যে ত্বরণ কতটুকু, তাহলে বেগের পরিবর্তনের হার, তাহলে বেগের পরিবর্তন কতটুকু হয়েছে 20 মাইনাস 0 ডিভাইড বাই সময়ের পরিবর্তন 2 মাইনাস 1, 2 মাইনাস 1, 2 মাইনাস 1, তার মানে 1, তার মানে কত 20। এবার এখানে আসো, তাহলে এখানের ক্ষেত্রে আমরা এইটা আদিবেগ, আর এখানে এইটুকের ক্ষেত্রে যদি বিবেচনা করি, এইটুকের ক্ষেত্রে যদি বিবেচনা করি আমরা, তাহলে এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে শেষ বেগ। তাহলে এখানে আমরা যদি ত্বরণের হিসাবটা করি, তাহলে শেষ মাইনাস আদি মানে 20, সরি 40 মাইনাস 20 ডিভাইড বাই 3 মাইনাস 2, 3 মাইনাস 2, 3 মাইনাস 2, তার মানে কত হচ্ছে 20, 40 থেকে যদি 20 বাদ দাও তাহলে কত হয়, তাহলে হয় হচ্ছে 20 ভাগ হচ্ছে 1, তার মানে কত হয় 20 হয়। এবার এখানে আসো, এই জায়গায় আসো, এই জায়গার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে এর ক্ষেত্রে এইটা হবে আদিবেগ, এটা হবে শেষ বেগ, তাহলে আদিবেগ শেষ বেগ, তাহলে 50 মাইনাস আদিবেগ কত 40, 40 ডিভাইড বাই টাইমের পরিবর্তন 4 মাইনাস 3, 4 মাইনাস 3, 40, 50 থেকে 40 বাদ দিলে হচ্ছে 10 ডিভাইড বাই 4 থেকে 3 বাদ দিলে 1, তার মানে কত 10। তো দেখো তো এদের ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে বেগ সমান হলো, এই তৃতীয় ক্ষেত্রে বেগটার সমান হয়েছে কিনা। প্রথমে এইটুকে সমত্বরণ আমরা বলতে পারছি, ঠিক আছে, বাট তারপরের এইটুক আর এইটুকটা সমত্বরণ নেই, কারণ কি ত্বরণটা চেঞ্জ হয়ে গেছে, তাও এটা সমত্বরণ হবে না। তাহলে আশা করি বিষয়টা বুঝেছো যে সমত্বরণ বিষয়টা কি আর অসমত্বরণ বিষয়টা কি। এখন সুষম ত্বরণ, সমত্বরণ একই জিনিস, বিষমত্বরণ অসমত্বরণ একই জিনিস। এখন যদি সমবেগ থাকে তাহলে ত্বরণ কি থাকবে, চলো এটা একটু দেখি। মনে করো বেগটা সমান, হ্যাঁ, সম বেগ থাকলে ত্বরণ কি থাকবে, বেগটা সমান, সমবেগ মানে কি বেগটা সমান।
এখন বেগটা যদি সমান হয় তাহলে ত্বরণ কি থাকবে? ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণ সমান a সমান v মাইনাস ইউ ভাগ ডেল টি, এটাই জানি আমরা। এখন সমবেগ মানে কি? বেগের কোনো পরিবর্তন নেই। মনে করে এখান থেকে এখানে ছিল 10 মিটার পার সেকেন্ড, এখানেও 10 মিটার পার সেকেন্ডই আছে। তাহলে বেগের পরিবর্তন কত হচ্ছে? 10 মাইনাস 10, 10 মাইনাস 10। এখানে মনে করো 10 সেকেন্ড লেগেছে, হ্যাঁ 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে 10 থেকে 10 বাদ দিলে 0 ডিভাইড বাই 10, তার মানে কত? 0। তার মানে যখন সমবেগে চলবে তখন আসলে ত্বরণ থাকে না, তখন ত্বরণ শূন্য হয়, তখন ত্বরণ কি থাকে না। বুঝে গেছে? এখন আমরা ওই লেখ দেখব। তো তার আগে তাৎক্ষণিক ত্বরণ আর তাৎক্ষণিক ত্বরণটা একটু জেনে নিই আমরা। তাৎক্ষণিক ত্বরণটা কি? তাৎক্ষণিক ত্বরণ, এই তাৎক্ষণিক ত্বরণটা কি? ওই যে তাৎক্ষণিক মানে যখন তখন, মানে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। তোমরা ডেল টি টেন্স টু জিরো হলে, বেগের পরিবর্তনের হারকে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, বেগের পরিবর্তনের হারকে বলা হবে ত্বরণ। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ও এখনো এর মাত্রা এককগুলো মনে হয় আলোচনা করা হয় নাই। দেখো, ত্বরণকে প্রকাশ করা হয়েছে এ দিয়ে। ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে। ওকে, ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে। ত্বরণের মাত্রাটা কি হবে দেখো একটু। ত্বরণের মাত্রা নির্ণয়। ত্বরণ সমান তুমি কি জানো? ত্বরণ সমান জানো তুমি ডেল ভি ডিভাইড বাই, মানে এই যে এ দ্বারা প্রকাশ করা হয় তাই এ লিখলাম। ত্বরণ এ সমান কি জানো? ডেল ভি ডিভাইড বাই ডেল টি। এখন এটা ডেল ডেল বাদ দিয়ে দাও, যেহেতু আমরা মাত্রা হিসাব করছি। ওকে, তাহলে ভি এর যে মাত্রা সেটা আমরা নির্ণয় করেছিলাম। ভি এর যে মাত্রা সেটা আমরা এর আগের কিছুক্ষণ আগে, মানে যখন দ্রুতি আর বেগ নিয়ে কথা বলছিলাম তখন হিসাব করেছিলাম। সেটা ছিল এল টি ইনভার্স 1 এমন। আর এই টাইমের মাত্রা কি? টি। তাহলে দেখো এখানে এল টি ইনভার্স 1 ছিল তো, আর এইটিকে তুমি যখন উপরে তুলবে তখন এইটিও ইনভার্স হয়ে যাবে। তাহলে কি হচ্ছে বলো? এল টি কয়টা মাইনাস? 2টা মাইনাস, তাহলে মাইনাস 2 এমন। তাহলে এইটা হলো আমাদের ত্বরণের মাত্রা। আর এককটা কি হবে? এই যে বেগের মাত্রাটা আমরা নির্ণয় করেছিলাম, কি নির্ণয় করেছিলাম? মিটার পার সেকেন্ড এমন। আর এই নিচের এই সময়ের মাত্রা কি? সেকেন্ড। এখন উপরে এম এস ইনভার্স অন ছিল থাকলো, আর এস যখন উপরে উঠবে তখন ইনভার্স এস হবে। তাহলে এস কয়টা ইনভার্স আছে? 2টা ইনভার্স। তাহলে আমরা লিখতে পারবো এম এস ইনভার্স 2 অন মাইনাস 2, মানে -1 -1 -2। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের ত্বরণের একক, আর এইটা কি? আমাদের ত্বরণের মাত্রা। এখন এইটা কিন্তু এভাবে না লেখা থেকে এভাবে লেখা থাকতে পারে, মিটার পার সেকেন্ড স্কয়ার, একই ব্যাপার। যে কোনো একভাবে থাকলেই হচ্ছে। এই মাত্রাটাও এইভাবে লেখা থাকতে পারে, এল পার টি স্কয়ার, এই যে এভাবে থাকতে পারে। একই বিষয়, একই বিষয়। ওকে, তাহলে আর বাকি থাকলো কি আমাদের? বাকি থাকলো কয়েকটি গ্রাফ। আমরা গ্রাফটা দেখব। এর 2টা গ্রাফ আছে, সেই গ্রাফ 2টা দেখব, দেখে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখো, এই বরাবর বেগ আর এই বরাবর সময়। বেগটা সমহারে বৃদ্ধি পাচ্ছে, মানে সুষম বেগ এক কথায়। সুষম বেগ না, এটা সুষম ত্বরণ এক কথায়। বেগটা একটা সমহারে বৃদ্ধি পাচ্ছে এক কথায়। এখন আমরা এর ঢালটা কিভাবে নির্ণয় করব? এই যে এই রেখার ঢাল, এর নাম দাও এ বি রেখা, এর নাম দাও বি, আর এর নাম দাও এ। তাহলে আমরা এখন এই লেখ থেকে এ বি এর ঢাল নির্ণয় করতে চাই। তাহলে আমাদের জিনিস দিয়ে আছে কি? বেগ আর সময়। বেগ আর সময়, তাহলে বেগ আর সময়ের ভিতরে সম্পর্ক নির্ণয় করতে হবে আমাদের। তাহলে আমরা বেগ যদি আঁকতে চাই তাহলে এটা এইভাবে ভর্তি করে দেবো, তাহলে এটাও বেগ হয়ে যাবে। এই বরাবর উঠেছে কি? এই বরাবর উঠেছে কি? বেগ। তার মানে এইটাও কি? এটা হচ্ছে বেগ। আর এই বরাবর কি? সময়। তাহলে এখন বেগ আর সময়ের ভিতরে
সম্পর্ক কার। আমরা যেহেতু এই রেখার ঢাল নির্ণয় করব, তাহলে আনুভূমিকের সাথে এই রেখা যে কোন উৎপন্ন করবে সেটা থেটা ধরবো। ওকে, তাহলে দেখ এটা যদি থেটা হয়, এটা কি? এটা হচ্ছে লম্ব, আর এটা কি? এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক কার? ট্যান থেটা। ট্যান থেটা। তাহলে ট্যান থেটা সমান কি লেখা যায়? লম্ব ভাগ ভূমি। লম্ব কি? বেগ। এর নাম দাও সি দাও। লম্ব ভাগ ভূমি। লম্ব কি? লম্ব বেগ। বেগ মানে কি? বিসি। ভাগ ভূমি কত? সময় মানে এসি। ওকে, তাহলে এইটা হচ্ছে এই এবি রেখার ঢাল। কার ঢাল? এবি রেখার ঢাল। এবি রেখার ঢাল। এটা ঢাল বা নতিও বলা হয় একে। বুঝা গেল? তাহলে তোমার যদি বেগ আর সময় লেখচিত্র দেয় এবং এরকম ভাবে তোমার যদি বলে যে ঢালটা নির্ণয় করো, সেক্ষেত্রে তোমার মনে করো কোণের মানটা দিয়ে দিয়েছে, এই কোণটা মনে করো 30 ডিগ্রি দিয়ে দিয়েছে, এগুলো দেয়নি, তোমার এইটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে যদি কোণ দিয়ে দেয়, তাহলে এইটা ইউজ করবা, ট্যান থিটা ইউজ করবা নতি বা ঢালে। আর তোমার মনে করো কোণ দেয়া নেই, এইটুক আর এইটুক দিয়ে আছে, এই বিসি দিয়ে আছে আর এসি দিয়ে আছে, তাহলে এইটা ইউজ করবা। এখন দেখো যদি সুষম হারে না বাড়তো, এই বরাবর বেগ সেই বেগ, এই বরাবর হচ্ছে সময়, এখন এইভাবে বৃদ্ধি পেয়েছে, এখন তার সুষম নেই, তাহলে তো ভালো ঝামেলায় পড়ে গেলাম। ওই এক কাজ করব, এখানে একটা স্পর্শক টানবো, এইভাবে স্পর্শক টানবো, নিচের দিকে ভূমি পর্যন্ত বাড়িয়ে দেবো। ওকে, এইবার আমরা জাস্ট এই যে এই আনুভূমিকের সাথে একটা লম্ব টেনে দেব। ওকে, এখন এই যে আমরা যেহেতু আমরা এই 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 রেখার ঢাল নির্ণয় করছি, এই রেখা, এই যে এই রেখার ঢাল নির্ণয় করছি, এই রেখার ঢাল যেহেতু নির্ণয় করা সম্ভব না, কারণ এটা হলো বক্ররেখা, আমরা স্পর্শকের যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করছি, যে কোনো একটা বিন্দুতে স্পর্শকের ঢালটা নির্ণয় করছি আমরা। তাহলে আমাদের জিনিস দিয়ে আছে কি? বেগ আর সময়। তাহলে বেগ এইটা, তার মানে এইটাই বেগ, ধরে এইটা নিয়ে কাজ করতে হবে, এইটা আর এইটা নিয়ে কাজ করতে হবে, এইটাকে আমাদের থেটা ধরতে হবে। এইটাকে যদি থেটা ধরি, এইটাকে যদি থেটা ধরি, তাহলে লম্ব একই ভূমি একই। তাহলে লম্ব আর ভূমির ভিতরে সম্পর্ক ট্যান থেটা, তাহলে লিখবো ট্যান থেটা। এর নাম এ বি আর এর নাম যদি সি হয়, তাহলে লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে এ বি, ভূমি কি? বিসি। তাহলে তোমার যদি কোণের মান দিয়ে দেয়, তাহলে তুমি এইটা ইউজ করবা নতি বা ঢাল নির্ণয়ের ক্ষেত্রে। এটা কিন্তু ঢাল বা নতি, ঢাল বা নতি সমান। আর যদি তোমার এইটার মান আর এইটার মান দিয়ে দেয়, কোণের মান না দেয়, তাহলে তুমি এটা ইউজ করবা। তো আশা করি ক্লিয়ার বিষয়টা। এরপরের ক্লাসে আমরা এই অধ্যায়ের কয়েকটা সূত্র আছে, মোট 4টা সূত্র আছে, এই 4টা সূত্রের আমরা প্রতিপাদনটা দেখব। ওকে, তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।